তোমাদেরকে পড়িয়েছি, তাও একটু রিক্যাপ করে নেই। যেমন 8255 তোমাদেরকে পড়িয়েছি তো। আচ্ছা, তোমরা যদি আমার কথা শুনতে পাও একটু ই করো, রেসপন্স করো। হ্যাঁ, 8255 পড়িয়েছি তোমাদের। জি ম্যাম, জি ম্যাম। ওকে, 8279 কি পড়িয়েছি? পড়াইনি সম্ভবত। ডিসপ্লে পড়িয়েছি, ঠিক আছে। ইন্টারফেসিং কিবোর্ড পড়িয়েছি, এবং পেরিফেরাল ইন্টারফেসিং এর যে বেসিক প্লাস মেমোরি ইন্টারফেসিং পড়িয়েছি। ইউএসবি, ইউএসবি কি তোমাদের পড়ানো শেষ হয়েছে? জি ম্যাম, ইউএসবি পড়াইছিলেন। ওকে, আচ্ছা, তাহলে এখন আপাতত তোমাদের প্রিন্টারটা বাকি আছে আর 8279 বাকি আছে। 8279 এর ব্যাপারে আমি ক্লিয়ার না আসলে, যে তোমাদের এটা আসলে পড়িয়েছি কিনা, তোমরা একটু দেখে নিও। তাহলে আজকের ক্লাসের পরে হয়তো বা আরেকটা ক্লাস নিলে তোমাদের থিওরির কোর্সটা আসলে আমার অংশটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের হচ্ছে আমি প্রিন্টারটা শুরু করছি। প্রিন্টার আর স্ক্যানারের আসলে একদম সবকিছুই কিন্তু আমরা আসলে বেসিক ব্যাপারগুলো পড়ছি। তো প্রিন্টার সম্পর্কে, স্ক্যানার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি কম বেশি। জাস্ট এর একটু পড়া, যেহেতু পড়াতে হবে, সেই অনুযায়ী জাস্ট এর প্রকারভেদ গুলো কি আছে এবং কোনটার কি সুবিধা অসুবিধা রয়েছে, এই ব্যাপারগুলো আমরা একটু জানার চেষ্টা করবো আজকের ক্লাসে। তোমাদের পার্টিসিপেন্টস কিন্তু এখনো খুবই কম, মাত্র 17 জন এখানে আছে। জানি না পরে আরো অ্যাটেন্ড করবে হয়তো, বাট আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আমরা প্রিন্টারের সম্পর্কে আমরা সবাই জানি, প্রিন্টারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস, আউটপুট পেরিফেরাল। যেহেতু আমরা পেরিফেরাল ইন্টারফেসিং করছি, তো আমরা ইনপুট হিসেবে কিবোর্ডের ব্যাপারটা আমরা পড়েছি, আউটপুট হিসেবে আমরা ডিসপ্লে পড়েছি, আর প্রিন্টারটা সম্পর্কে আমরা একটু দেখব। আর মেমোরি ইন্টারফেসিংটা তো আমি অলরেডি পড়িয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে প্রিন্টারটা হচ্ছে একটা আউটপুট পেরিফেরাল, এবং এটা আমরা জানি যে আমাদের যে ডিজিটাল যে ফর্ম যেগুলো রয়েছে বা সফট কপি যেটা রয়েছে, সেটাকে আমরা প্রিন্টারের মাধ্যমে হার্ড কপিতে কনভার্ট করতে পারি। এখন প্রিন্টার আসলে বিভিন্ন ম্যানুফ্যাকচারার রয়েছে যারা বিভিন্ন ধরনের প্রিন্টার তৈরি করে থাকে। তবে পপুলার যেগুলো রয়েছে, যেমন স্যামসাং আছে, এপসন আছে, এইচপি আছে, এগুলো আসলে মানে আমরা সচরাচর দেখে থাকি। এখন এরা যে ধরনের প্রিন্টার তৈরি করে, তাদের কিন্তু আবার যে টাইপ গুলো রয়েছে, সেই টাইপটাও কিন্তু ভ্যারি করে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন বইয়ে বা বিভিন্ন ম্যানুফ্যাকচারারদের তাদের ম্যানুফ্যাকচারিং যে ক্যারেক্টারিস্টিক, সেগুলোর উপর ডিপেন্ড করে আসলে ভিন্ন ভিন্ন টাইপস হয়ে থাকে। তবে ন্যাচারালি হচ্ছে দেখা যায় একটা প্রিন্টারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার, আর একটা হচ্ছে কি নন ইম্প্যাক্ট প্রিন্টার। এখন এখানে ইম্প্যাক্ট প্রিন্টার কোনটা, যেখানে হচ্ছে যদি কোনো কাগজে কোনো কিছু আমরা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্টারের যে ইঙ্ক যেটা থাকে, সেটা কিন্তু সরাসরি টাচ করতে হয়, পেপারকে টাচ করে। অর্থাৎ এখানে ইম্প্যাক্ট ফেলে, সরাসরি ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে, পেপারকে সরাসরি টাচ করে কাজ করতে পারে। তো সেইটা, যেসব প্রিন্টার আসলে পেপারকে ইঙ্কের সঙ্গে সরাসরি টাচের মাধ্যমে প্রিন্টিংটা হয়ে থাকে, সেগুলোকে বলা হয় ইম্প্যাক্ট প্রিন্টার। আর যেগুলো আসলে সরাসরি টাচ করে হয় না, হয়তো স্প্রে করে হয়, অথবা যে পেপার গুলো রয়েছে সেই পেপারের কোনো একটা অংশ ডার্ক করে করা হয়, অথবা লেজারের মাধ্যমে, এরকম বিভিন্ন যে ব্যাপারটা রয়েছে, অর্থাৎ যেখানে টাচ করতে হচ্ছে না, সেইটা কিন্তু বলা হয় নন ইম্প্যাক্ট প্রিন্টার্স। তো সেই নন ইম্প্যাক্ট প্রিন্টার্স এর মধ্যে কিন্তু থার্মাল, ইনজেক্ট, লেজার এগুলো রয়েছে, ঠিক আছে। তো ইম্প্যাক্ট প্রিন্টারে এখানে আমরা, ইম্প্যাক্ট প্রিন্টারেরও আসলে বিভিন্ন ভাগ রয়েছে। তো আমরা এখানে যে দুইটা উল্লেখ করেছি, একটা হচ্ছে ডেইজি হুইল, একটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। আরো রয়েছে হয়তো, বাট আমরা হচ্ছে একদম যেগুলো পপুলার ভাবে চলে সেটা বলছি। তবে এইটা পপুলার ছিল, বর্তমানে কিন্তু এই যে ইম্প্যাক্ট প্রিন্টারটা সেরকম ব্যবহার করা হয় না।
যেমন ডেইজি হুইল এটা তো এখন চলেই না একদম। আর ডট ম্যাট্রিক্সটা হয়তো বা ওর সিস্টেম কোথাও থাকলে থাকতে পারে, বাট সচরাচর এটা দেখা যায় না, এটা প্রায় অবসলিট হয়ে গিয়েছে। তো ডেইজি হুইলের যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে কি আমরা একটা টাইপরাইটার যেভাবে কাজ করে সেভাবে কাজ করে। টাইপরাইটারও এখন দেখা যায় না যদিও। ওখানে হচ্ছে টাইপরাইটারে যেটা ছিল, এখানে প্রত্যেকটা, এখানে শুধু লেটার টাইপ করা যেত, নট এনি কাইন্ড অফ ইমেজ আর গ্রাফিক্স, এটা এখানে টাইপ করা যেত না। যেমন এবং যে লেটার গুলো টাইপ করা হতো সেটার একটা সার্চ যেটা বলে ওইরকম তৈরি করা থাকতো, জাস্ট ওইটা প্রেস করে কালিটা আমার কাগজের উপরে বসে যেত, এরকম একটা ব্যাপার কিন্তু টাইপরাইটারে রয়েছে। তো আমার যে ডেইজি হুইলের যে ব্যাপারটা, এটাও কিন্তু ওরকম কাজ করে। এবং একটা হুইল চাকার মতো থাকে, ডিস্কের মতো এরকম গোল, এইটা হচ্ছে ঘুরে ঘুরে, এবং এইটা যে আউটার এইচ যেটা অর্থাৎ বাইরের পাশে যে কর্নারটা, সেখানে কিন্তু এই যে এবিসিডি বা যেগুলো আমরা আসলে টাইপ করতে চাই সেটা ওরকম লেখা থাকতো, এরকম একটা ব্যাপার ছিল, যদিও এটা এখন ব্যবহার করা হয় না। এবং এখানে কিন্তু আসলে আহ, যেটা ছিল ওটা সুবিধা যেটা ছিল, যেহেতু এখানে কোনো এক্সট্রা মেকানিজম নাই, কমপ্লেক্স, এটা কোনো কমপ্লেক্স সিস্টেম না, কোনো সেন্সর বা লাইট সোর্স কিছুই এখানে প্রয়োজন হচ্ছে না, সেই কারণে এটা কিন্তু এক্সপেন্সিভ ছিল না। এটার দাম মানে কষ্টের ভিত্তিতে কিন্তু এটা খুবই লোয়ার কস্টে একটা প্রিন্টার ছিল। বাট এখানে লেটার কোয়ালিটি, মানে লেটার যেগুলো প্রিন্ট হতো এবং সেটা খুব সুন্দর করে প্রিন্ট করা যেত, বাট কোনো গ্রাফিক্স বা ইমেজ এটার মাধ্যমে কিন্তু প্রিন্ট করা যেত না, এবং এটা এখন আর ব্যবহার করাও হয় না। তারপরে ইম্প্যাক্টের মধ্যে আরেকটা যেটা বলেছি, ডট ম্যাট্রিক্স প্রিন্টার্স। ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা কি? এটা হচ্ছে ম্যাট্রিক্স আকারে অনেকগুলো আসলে নজলের মতো সাজানো থাকে, ম্যাট্রিক্স আকারে, অর্থাৎ পিনের মতো থাকে। এবং ওই পিন গুলো আসলে এখানে কিন্তু এই যেগুলো আসলে আমার প্রিন্ট হয়, সেটা কিন্তু সরাসরি মানে একটা লিনিয়ার লাইনের মতো করে প্রিন্ট হয় না, ডট 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 এরকম করে কিন্তু আসলে প্রিন্ট হয়ে থাকে। এবং এখানেও ওরকম অনেকগুলো পিন থাকে, সেই পিনের মধ্যে আসলে ইঙ্ক ভরা থাকে। জাস্ট আমার যে পিন গুলো আমি যদি এ প্রিন্ট করতে চাই, এখানে হয়তো অনেকগুলো পিন রয়েছে, বাট আমি এ প্রিন্ট করতে চাইলে জাস্ট এই পজিশনের যে পিন গুলো আছে ওইগুলো জাস্ট আমার শুট করবে, বাট ওইগুলো পেপারকে পেপারের সঙ্গে টাচ করে সেখানে এরকম ডট ডট করে এখানে একটা এ প্রিন্ট করে দিবে, এরকম একটা ব্যাপার হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। তো এখানেও ডট ম্যাট্রিক্স প্রিন্টারের বিভিন্ন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তবে এইটার যে মেইনলি অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে এটা যে কোনো এনভায়রনমেন্টে কাজ করতে পারতো বা পারে। সেটা মানে দেখা যায় যে নয়েজি এনভায়রনমেন্ট বা ডাস্টি বা ধুলোবালি রয়েছে, ময়লা, মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন যে কোনো ক্ষেত্রেও কিন্তু আমার এনভায়রনমেন্টে ডট ম্যাট্রিক্স প্রিন্টারটা ভালো কাজ করে। বর্তমানে যেরকম রয়েছে এবং লেজার প্রিন্টার আমরা ব্যবহার করি, এইটা কিন্তু আসলে কোনো ডাস্টি এনভায়রনমেন্টে কাজ করা যায় না, ভালো করে কাজ করা যায় না, কারণ ওখানে যে টোনার পার্টিকেলটা রয়েছে বা সেটার সঙ্গে আসলে এই ধুলোবালি গুলো যদি কোনো কারণে মিক্স হয় সেক্ষেত্রে ওটা ভালো করে প্রিন্ট করতে পারে না, কারণ ওখানে হচ্ছে নেগেটিভ পজিটিভ চার্জের একটা অ্যাট্রাকশনের ব্যাপার রয়েছে, যেটার মাধ্যমে প্রিন্ট হয় সেটা হতে পারে না। বাট ডট ম্যাট্রিক্স প্রিন্টারে এরকম কোনো ব্যাপার নাই। আর ডিসঅ্যাডভান্টেজ তো এটা আসলে যেটা রয়েছে, আমরা ওই ডেইজি হুইলে যেরকম করেছি এখানেও কিন্তু ওরকম রয়েছে, যে এটা আসলে গুড কোয়ালিটির ইমেজ বা ফটো যেগুলো রয়েছে সেটা প্রিন্ট করতে পারে না, কিছুটা হয়তো পারে ডেইজি হুইলের থেকে, সেটা আসলে ভালো কোয়ালিটি হবে না, কতগুলো ডট ডট দিয়ে আর কতই বা ভালো কোয়ালিটি তৈরি করা যায়। তো যাই হোক, এগুলো আমরা বললাম যে এগুলো অবসলিট হয়ে গেছে, যেটা আগেই আমি বলেছি, বাট তারপরে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখা দরকার আসলে আমাদের ইভলিউশনটা কিভাবে হয়েছে সেটার জন্য। এর যেটা রয়েছে এটা হচ্ছে সলিড ইঙ্ক প্রিন্টার। এখন এই সলিড ইঙ্ক প্রিন্টারটা কি? এটাকে বলা হয়েছে ইঙ্ক যেটা থাকবে, আমরা নর্মালি ইঙ্ক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কি একটা লিকুইড ফর্ম, বাট এই সলিড ইঙ্ক প্রিন্টার যেটা রয়েছে এখানে সেই ইঙ্কটা আসলে লিকুইড ফর্মে থাকে না, থাকে হচ্ছে সলিড ফর্মে। এবং এটা ওয়াক্স, যেমন আমাদের মোমের মতো করে ওরকম একটা থাকে, আমরা হয়তো অনেকে, তোমরা রং পেন্সিল ইউজ করেছো, মোমের রং পেন্সিল মোমের মতো, ঠিক আছে, জাস্ট ওই টাইপের একটা থাকে, চিকন চিকন কিছু নজলের মতো থাকে,
ওইটার মাধ্যমে জাস্ট আমার প্রিন্টার হয়। তাহলে এখানে যে সুবিধাটা যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আগে যেটা দেখেছি যে ডট ম্যাট্রিক্স বলেছি বা ডেইজি হুইল বলেছি, ওরা কিন্তু আসলে সুইটেবল গ্রাফিক্স আর ইমেজ আর ফটো এগুলো আসলে প্রিন্ট করতে পারে না। বাট সলিড ইঙ্কে কিন্তু সেটা প্রিন্ট করা পসিবল, সেটা হয়। এবং এটার যেহেতু সলিড ইঙ্ক ব্যবহার করা হয়, কোনো লিকুইড ইঙ্ক ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে লিকুইড যেমন স্পিল হতে পারে, যেমন একটু ছড়িয়ে যেতে পারে, একদম ঠিকভাবে প্রিন্ট না হতে পারে, একটু লিকুইড যেরকম এদিক ওদিক সরে যায় সেরকম হতে পারে। বাট সেই ব্যাপারটা কিন্তু আমার এখানে থাকে না। এইটা হচ্ছে এর সুবিধা। বাট যেহেতু এখানে একটা মোমের মতো ওয়াক্স ব্যবহার করা হচ্ছে, তো আমার যে প্রিন্টেড পেপারটা থাকবে সেটা দিয়ে কিন্তু ওয়াক্সের যে গন্ধটা সেটা থেকে যায়, প্লাস এটা হচ্ছে পাওয়ার কনজিউম করে অনেক বেশি। এরপরে যেটা আছে থার্মাল প্রিন্টার। থার্মাল প্রিন্টারটা কি? থার্মাল প্রিন্টারের মেইন ব্যাপারটা হচ্ছে এটাতে কিন্তু আসলে আলাদা পেপারের দরকার হয়। থার্মাল প্রিন্টার যেমন আমরা যেমন আমাদের যে শপিং মলগুলোতে আমরা কেনাকাটা করি, আমাদের দেখা যায় একটা পেজে আমাদের মেমোটা প্রিন্ট করে দেয়, ঠিক আছে? তো ওইটা কিন্তু আসলে থার্মাল প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে, এবং ওই পেপারটাও কিন্তু থার্মাল সেন্সিটিভ, মানে হিট সেন্সিটিভ পেপার ব্যবহার করা হয়, আলাদা আলাদা ধরনের। এবং এখানে যে দুইটা আছে, একটা হচ্ছে ডিরেক্ট থার্মাল প্রিন্টার আর একটা হচ্ছে থার্মাল ওয়াক্স ট্রান্সফার প্রিন্টার। এখন ডিরেক্ট থার্মাল প্রিন্টার যেটা, এখানে কিন্তু কোনো ধরনের ইঙ্ক ব্যবহার করা হয় না, নো টোনার নো ইঙ্ক। জাস্ট আমার যে একটা হিট সেন্সিটিভ পেপার থাকে, সেই পেপারটার মধ্যে কিছু ডট ডট থাকে, সেটা একটা নির্দিষ্ট হিটের মাধ্যমে ওইটা হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়, ডার্ক করে দেওয়া হয়। পুড়িয়ে ডার্ক করে দিলে ওইটাই তখন আমাকে প্রিন্টেড মানে প্রিন্টেড পেপার হিসেবে আমার কাছে চলে আসে। বাট ডিরেক্ট থার্মাল প্রিন্টারের যে ব্যাপারটা রয়েছে, এইখানে ওই যে যখন যেহেতু জায়গাটা পুড়ে যাচ্ছে, পুড়ে সেটাকে ডার্কেন করা হচ্ছে, দেখা যায় ওই যেটুকু আমি ডার্কেন করতে চাচ্ছি তার সাইডেও হয়তো কিছুটা ডার্ক হয়ে যায় এবং পেপারটা নষ্ট হয়ে যেতে পারে, যেখানে সেখানে যেটা লেখা হয়েছে আর সেটা আসলে সঠিকভাবে পড়া নাও যেতে পারে। এর পরবর্তীতে যেটা আসছে যে আসলে শুধুমাত্র হিট সেন্সিটিভ পেপার ব্যবহার করতে হবে, নট লাইক দ্যাট যে আমি নর্মাল পেপারও হয়তো বা ব্যবহার করতে পারবো, বাট এখানে হচ্ছে কিছুটা ইঙ্ক থাকে এবং এখানে হচ্ছে একটা থার্মাল প্রিন্ট হেড থাকে, সেখানে একটা ইঙ্কের ব্যাপার থাকে, ওইটাকে জাস্ট আমার যেটা প্রিন্ট করতে চাই সেই জায়গাটুকু মেল্টেড হয়ে ওইটা যখন প্রিন্ট করা হবে ওয়াক্স ফর্মেই থাকবে, বাট যখন প্রিন্ট করা হবে ওইটা জাস্ট লিকুইড ফর্মে নিয়ে তারপরে হচ্ছে পেপারের উপর ছাপা দেওয়া হয়, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে এইখানেও কিছু ডিসঅ্যাডভান্টেজ যেমন বললাম যে যেটা রয়েছে যে আমার ওই যে হিট করতে হয়, তারপর আবার সেটাকে কুল করে পরবর্তী লেটারটাকে আবার ছাপা দিতে হয়, প্রিন্ট করতে হয়, এরকম একটা ব্যাপার। তাহলে এই যে একবার হিট হচ্ছে একবার কুল হচ্ছে, এইটার উপরে কিন্তু স্পিডটা ডিপেন্ড করছে। এবং এই কারণে এদের যে টোনার না সরি প্রিন্ট হেড যেটা আসলে ছাপাটা দেয় সামনে, সেইটা আসলে বারবার চেঞ্জ করার প্রয়োজন হয়, ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এরকম একটা ব্যাপার ওখানে থাকে এবং স্পিডটাও কিন্তু কম হয়। আচ্ছা, এরপরে আমরা যেটা আসছি যে বর্তমানে আসলে সব থেকে বেশি ব্যবহার করা হয় যে প্রিন্টার গুলো, তার মধ্যে ইঙ্কজেট প্রিন্টার একটা রয়েছে, লেজার প্রিন্টারও রয়েছে। তো ইঙ্কজেট প্রিন্টার যেটা, এই প্রিন্টারের মধ্যে আসলে যদি কালার প্রিন্টার হয়ে থাকে, তো সেই কালার প্রিন্টারের জন্য হচ্ছে আমরা জানি বিভিন্ন কালার মডেল আমরা করেছি, যেমন 8 GB মডেল একটা রয়েছে, সেটা কিন্তু প্রিন্টারে ব্যবহার করা হয় না, সেটা ব্যবহার করা হয় কিসের ডিসপ্লে মনিটরের ক্ষেত্রে। বাট আমরা ওখানে কিন্তু CMY একটা কালার মডেল করেছিলাম, এটা কিন্তু আমার ব্যবহার করা হয় প্রিন্টারের ক্ষেত্রে, ঠিক আছে? প্রিন্টারের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। এবং এই ক্ষেত্রে আসলে ওই যে কালার গুলো সাদা কালো হলে সেক্ষেত্রে ওকে, সেক্ষেত্রে তো আর 8 GB মডেল বা CMY ওইটা দরকার হয় না, সেক্ষেত্রে জাস্ট ব্ল্যাক, গ্রে এইগুলো থাকলেই চলে। বাট এইখানে যেটাই যে কালারটাই প্রিন্ট করতে চাচ্ছি না কেন, সেই সেই কালারের আসলে কতগুলো নজল থাকে এবং এখানে কিন্তু লিকুইড আকারে ইঙ্কটা থাকে, এবং এটা সরাসরি পেপারটাকে টাচ করে না, জাস্ট স্প্রে করে দেয় বা শুট করে, যে পজিশনে আসলে আমার এখন কালিটা প্রয়োজন সেখানে শুট করে দেয়, কালিটা স্প্রে করে দেয়। এই জন্য কালার মানে ইঙ্কের স্প্লেজের যে ব্যাপারটা সেটা কিছুটা কিন্তু এটার মধ্যে
থাকে, বাট মানে খুব ভালো কোয়ালিটির প্রিন্টার অবশ্য সেই স্প্লেজের প্রবলেমটা কম থাকে, বাট কিছুটা থাকতে পারে। এটা তোমরাও হয়তো দেখবো অনেক সময় প্রিন্ট করতে গেলে যে একদম সরাসরি স্ট্রেট লাইন হচ্ছে না, একটু এদিক সেদিক হয়ে যায়, একটু স্পিল আউট হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টারের ব্যাপার, এবং এটা অবশ্যই নন ইম্প্যাক্ট প্রিন্টার। এবং এই ক্ষেত্রে দেখা যায় এখানে কতগুলো আসলে এবিসিডি দিয়ে মানে এই প্রিন্টারের যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেটা আসলে মার্ক করা আছে। তো এখানে প্রথমে এই একটা যেটা রয়েছে এটা হচ্ছে আমার আহ, এই জায়গাটায় থাকে, এটা আসলে এখানে জুম করে দেওয়া আছে। তো এইখানে একটা থাকে হচ্ছে এজ গাইড। এজ মানে কর্নারটাকে গাইড করবে। দেখবা যে প্রিন্টারে আমি একটা কাগজ দিলাম, সেটা A4 সাইজের জন্য অথবা লেটার হোক বা আমার লিগ্যাল সাইজ হোক, সেটার জন্য কিন্তু একটা ওখানে একটা থাকে, প্লাস্টিকের থাকে, যেটা আমি কমিয়ে বাড়িয়ে সাইজটা ঠিক করতে পারি। ঠিক আছে, এবং যাতে বাঁকা না হয়ে যায় কাগজটা, এরকম ওখানে একটা গাইড দেয়া থাকে যেটাকে বলা হয় এজ গাইড। ঠিক আছে, তারপরে যেটা আছে এই যে এই অংশটা এখানে হচ্ছে পেপার গুলো দেয়া হয়, যে এখানে এটাকে বলা হয় পেপার ফিড। ঠিক আছে, পেপার ফিড বা পেপার ফিডার বা শিট ফিডার বলা হয়ে থাকে, যে পেপার গুলো ওখানে দেয়া থাকে। আর এখানে সি একটা রয়েছে, এটা হচ্ছে পেপার গুলো যাতে পড়ে না যায়, সেজন্য হচ্ছে এটা যাতে পেপার গুলো এটার সঙ্গে হেলান দিয়ে থাকতে পারে, এরকম একটা ব্যাপার। আর ইঙ্কজেট প্রিন্টারে অনেক সময় দেখা যায় স্ক্যানারটাও ইন্টিগ্রেট করা থাকে। সেক্ষেত্রে কিন্তু আমার এইখানে যেমন এই যে দরজাটা বা উপরে যে কম্পার্টটা আছে, এটা উঠিয়ে এটা নিচে সেই কাগজটা দিয়ে আবার মানে ঢাকনাটা উঠিয়ে নিচে কাগজটা রেখে তারপর হচ্ছে স্ক্যান করা যায় বা প্রিন্ট করা যায়। তারপরে হচ্ছে যেটা এটাও আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমি কাগজ দিব, সাদা কাগজ, এখান থেকে হচ্ছে প্রিন্টেড কাগজটা আসলে বের হয়ে আসবে, এরকম একটা ব্যাপার। আর এটা জাস্ট পাওয়ার বাটন। এর প্রত্যেকটা বর্ণনা আসলে এখানে দেয়া রয়েছে, এটা থেকে তোমরা দেখতে পারবে। এখন এই ইঙ্কজেট প্রিন্টারের জন্য যেটা হচ্ছে যে আসলে এটা আমরা আগে যে প্রিন্টার গুলোতে বলে এসেছি যে আসলে যেমন থার্মালে বলেছি যে এখানে হিট করতে হয় তারপর কুল করতে হয়, আমার ইঙ্কজেট প্রিন্টারে কিন্তু সেই ব্যাপারটা থাকে না। ঠিক আছে, এবং এটা আসলে যে অসুবিধা যেটা সেটা হচ্ছে যে কার্ট্রিজটা যেটা কিনতে হয় সেটা একটু এক্সপেন্সিভ, তুলনামূলকভাবে এক্সপেন্সিভ। আর একটা হতে পারে যে এটা যেহেতু লিকুইড ফর্মে ইঙ্কটা ব্যবহার করছে, তো এখানে স্পিলেজের একটা ব্যাপার কিন্তু থাকে, এরকম এখানে হতে পারে। বাট এটা কিন্তু হাই কোয়ালিটির ইমেজ গ্রাফিক্স এগুলোকে প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি লেজার প্রিন্টার। এখন এই লেজার প্রিন্টারটা কিন্তু নর্মালি বর্তমানে ব্যবহার করা হয়, এবং এটা আসলে ডুপ্লেক্স মোডে বা ডিএন যেটা রয়েছে ডুপ্লেক্স মোডেও এটা ব্যবহার করা হয়। অর্থাৎ একত্রেই কিন্তু দুই পাশ প্রিন্ট হয়ে যেতে পারে অটোমেটিক্যালি। তো এটা হয়ে থাকে, এইটার মধ্যেও আসলে অনেকগুলো আসলে কম্পোনেন্ট রয়েছে, এক একটা কম্পোনেন্টের এক এক রকম কাজ। তো মেইনলি হচ্ছে এইটা পেপার ট্রে। এখানে হচ্ছে আমি পেপারটাকে ইনপুট দিব, তারপরে এখানে বিভিন্ন রোলার রয়েছে, এখান থেকে প্রিন্ট হয়ে এখান থেকে পেপারটা এক্সিট হবে, আউটপুট পেপারটা, প্রিন্টেড পেপারটা। মাঝখানে এখানে বেশ কিছু আমার পার্টিকেল ইনস্ট্রুমেন্ট রয়েছে, এটা বিভিন্ন ভাবে কাজ করে। তো এখানে লেজার প্রিন্টারের যে মেইন ব্যাপারটা হচ্ছে লেজার লাইট, সেটা আছে এখানে। তো এটা আসলে আমরা যেহেতু বলেছি খুব বেশি আমরা পড়বো না, জাস্ট আমি বেসিক যে ধারণাটা সেটা দিয়ে দিচ্ছি। ধরুন আমাকে তো প্রথমে এখান থেকে শিট বা পেপার সেটাকে ফিড করতে হয়, পেপার ফিডার বা পেপার ট্রে বা শিট ফিডার যেটাই বলি না কেন, এটা হচ্ছে সেইটা দেওয়ার পরে রুলারের সাহায্যে কিন্তু আসি। এবং আমরা যখন এর আগে ডট ম্যাট্রিক্স এই প্রিন্টারটা পড়েছিলাম, আমরা বলেছিলাম যে এটা আসলে ডাস্কি এনভায়রনমেন্টে কাজ করতে পারে। বাট আমার লেজার প্রিন্টারটা কিন্তু কোনো ধরনের ডাস্কি এনভায়রনমেন্টে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন কোনো এনভায়রনমেন্টে ভালো কাজ করবে না। এই জন্য হচ্ছে দেখা যায় বা আমরা হয়তো এখন একটা কাগজে প্রিন্ট করেছি, তো সেই টোনারের যে কিছু ক্ষুদ্র পার্টিকেল সেটা হয়তো বা আমার এই ড্রামের মধ্যে থেকে যেতে পারে। ঠিক আছে, তো সেটা থাকলেও কিন্তু হবে না, তো এই জন্য ওইটাকে ক্লিন করতে হয়। এই জন্য এখানে যে একটা অপশন আছে ক্লিনিং অপশন রয়েছে, এখানে ওইটার মাধ্যমে হচ্ছে এটা ক্লিন করা হয় যাতে কোনো রকমের পার্টিকেল এখানে না থাকে, ধুলা না থাকে। এরপরে যে ব্যাপারটা থাকে যে আমার কিন্তু ওইটাকে চার্জ করতে হয়। ঠিক আছে, চার্জ করতে হয় কি, এখানে একটা তার ওয়্যার থাকে, যেমন এই করোনা ওয়্যার আছে এটাকে বলা হয়। তো এইটার মাধ্যমে আসলে আমার টোটাল যে ড্রামটা রয়েছে এইটাকে আসলে
একটা নেগেটিভ চার্জ তৈরি করে এখানে। ঠিক আছে, এই যে টোটাল যে এটাকে বলা হয় ড্রাম, ঠিক আছে, ফটো রিসেপ্টর ড্রাম অ্যাসেম্বলি। তো এই টোটালটাকে হচ্ছে প্রথমে নেগেটিভলি চার্জ করা হয়, নেগেটিভ চার্জ দেওয়ার জন্য বলা হয়েছে চার্জ দি ইমেজ। এর যে সফট কপিটাকে আমি আসলে প্রিন্ট করতে, যে জিনিসটাকে প্রিন্ট করতে চাচ্ছি সেইটার একটা ইমেজ ফর্ম এখানে তৈরি করা হয়। এবং আমরা যেরকম কি বলে, যখন আমরা ডিসপ্লে করেছি এখানে আমরা পড়েছি যে স্ক্যান লাইনের একটা কনসেপ্ট পড়েছিলাম, পিকজেলের একটা কনসেপ্ট পড়েছিলাম, যে লাইন বাই লাইন এটা কিন্তু স্ক্যান করে। তো এইখানে যেটাই আমি প্রিন্ট করতে চাই না কেন সেইটা কিন্তু আমার এইখানে সেইটা এই ড্রামটা এই যে দেয়া আছে এটা ঘুরতে থাকে, ঘুরে ঘুরে এক একটা লাইন করে এখানে সেই ইমেজটা তৈরি হয় ড্রামের উপরে। ঠিক আছে, ড্রামের উপরে সেই ইমেজটা তৈরি হয়। এরপরে যে কাজ হয় এবং সেটা কিন্তু আমরা ওই কি করেছি, নেগেটিভলি চার্জ, আমরা বলেছি আগেই নেগেটিভ চার্জ থাকে এখানে। তো ইমেজটা তৈরি করা হয়। এরপরে হচ্ছে এই যে লেজারটা রয়েছে, লেজারের মাধ্যমে কিন্তু আমার একটা একটা লাইন নেওয়া হয়, অর্থাৎ যে লাইনটা, আমি তো টোটালটাকে একত্রে প্রিন্ট করতে পারছি না, আমি একটা একটা লাইন করে কিন্তু আমাকে প্রিন্ট করতে হচ্ছে। তো যে লাইনটা আমি প্রিন্ট করব সেই লাইনটাকে লেজার লাইটের মাধ্যমে কি হয়, মানে পজিটিভলি চার্জ করা হয়। এটা কিন্তু নেগেটিভলি চার্জ ছিল, বাট ওইটাকে তখন যে লাইনটাকে আমি এখন মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট যেটা বলা হয় সেটাকে পজিটিভলি চার্জ করা হয় আমার লেজার লাইটের মাধ্যমে। ওকে, তারপর পজিটিভলি চার্জ হওয়ার পরে এই যে টোনারটা রয়েছে, টোনার, এই যে ট্রান্সফার টোনার, এই টোনারে কিন্তু টোনারটা থাকে কি প্লাস্টিক পার্টিকেল দিয়ে তৈরি করা থাকে, অনেক কিছু হয়তো থাকে, প্লাস্টিক পার্টিকেলও থাকে। এবং এই টোনারটা হচ্ছে আবার নেগেটিভলি চার্জ। তাহলে যখন আমার এই ড্রামের সবকিছু নেগেটিভলি চার্জ থাকে তখন কিন্তু টোনার সেটাকে অ্যাট্রাক্ট করতে পারেন। বাট যখনই লেজার লাইটের মাধ্যমে একটা লাইনকে পজিটিভলি চার্জ করে দেওয়া হয় তখন এই টোনার কি করে, ওইটাকে অ্যাট্রাক্ট করে। অ্যাট্রাক্ট করে সেই টোনার পার্টিকেল গুলো এখান থেকে যে পেপারটা ফিট করা হয় সেই পেপারে একটা একটা লাইন করে সেই টোনার পার্টিকেল গুলো পড়তে থাকে। ঠিক আছে, এই যে পেপারে কিন্তু পেপারটার উপরে কিন্তু থাকে পজিটিভলি চার্জড ম্যাটেরিয়াল। ঠিক আছে, তাহলে প্রথমে ড্রামটা নেগেটিভ থাকলো, সেটা লেজারের মাধ্যমে এক লাইন আমি পজিটিভ করলাম, আর পেপারটাও পজিটিভলি চার্জড থাকলো। এবং তারপরে লেজারটার মাধ্যমে যখন আমি একটা পজিটিভলি চার্জড লাইন পেলাম, টোনার সেই লাইনটাকে কি করলো, পেপারের উপর ফিট করে দিল, পেপারের উপর সেট করে দিল। ঠিক আছে, প্লাস্টিক ম্যাটেরিয়াল গুলো, টোনারের ম্যাটেরিয়াল গুলো পেপারের উপর রাখলো এক লাইন এক লাইন করে, যেহেতু এই ড্রামটা ঘুরছে। ঠিক আছে, এটা ঘুরছে, এক লাইন করে রাখবে। এখন শুধু তখন কিন্তু সেটা সলিডের মতো করে রয়েছে পার্টিকেল, তাহলে সেটা পেপারের গায়ে তো আমার সেট করতে হবে। সেট করার জন্য এখানে আমার এই যে ফিউজ ইমেজ আছে, ফিউজ ইমেজ টু পেপার। ফিউজ মানে হচ্ছে এখানে একটা হিট দেয়া হয়, হিট দিলে কি হয়, ওই প্লাস্টিক টোনার ম্যাটেরিয়াল গুলো গলে যায়, মেল্টেড হয়, হয়ে ওটা পেপারে এরপর আবার শুকানো হয়, তখন পেপারের গায়ে ওইটা কিন্তু সেট হয়ে যায়। এই রকম করে যখন সেট হয় তখন এখানে আরো কিছু রোলার রয়েছে, এটার মাধ্যমে তখন পেপার এক্সিট হয়। এর ভিতরে তো আসলে আরো অনেক ফিজিক্সের মেকানিজমও রয়েছে, সেগুলোর দিকে আমরা আসলে যাব না, আমরা একদম বেসিক যে ব্যাপারটা সেটা এখান থেকে দেখলাম। এখানে কিন্তু এটা বর্ণনাও দেওয়া রয়েছে। এখন এইটা কিন্তু আসলে ওর রাইভাল বলা হয় ইঙ্কজেট প্রিন্টার। ইঙ্কজেট প্রিন্টার এবং লেজার প্রিন্টার এটা কিন্তু পরস্পরের রাইভাল বলা হয়। বাট এটা আমরা যেরকম বলেছি যে আমরা ইঙ্কজেট প্রিন্টারের ক্ষেত্রে কার্ট্রিজটা বলেছি এক্সপেন্সিভ, বাট লেজারের ক্ষেত্রে কিন্তু এটা আরেকটু বেশি এক্সপেন্সিভ। এটা একটু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, বাট এটা কিন্তু ইঙ্কজেট প্রিন্টারের তুলনায়ও যখন আমরা এইটা হিসাব করব যে পার মিনিটে কতগুলো পেজ প্রিন্ট করতে পারছে, স্পিডটা কত বেশি হচ্ছে, সেটা কিন্তু আমার লেজার প্রিন্টারে বেশি। এবং আমার ইঙ্কজেটের তুলনায় কিন্তু বেশি ভালো কোয়ালিটির এবং বেশি ভালো কোয়ান্টিটি এবং কোয়ালিটির ইমেজ আমার তৈরি করতে পারে লেজার প্রিন্টার। বাট এইখানে ওই যে একটু রয়েছে যে এক্সপেন্সিভ যে ব্যাপারটা রয়েছে সেটা তো এখানে থেকেই যাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু আমার এখানে রয়েছে। তবে এটাই আমরা বলতে পারি যে ইঙ্কজেটেও ভালো প্রিন্ট হয়, বাট ইঙ্কজেটের তুলনায় লেজারে বেশি ভালো প্রিন্ট হয়, বাট বেশি এক্সপেন্সিভ। এই পার্থক্যটা আমরা ধরে নেবো এখানে।
আচ্ছা, এরপর রয়েছে 3D প্রিন্টার। তো আমরা বিভিন্ন মুভি টুভিতে দেখেছি, আমি বাস্তবে এখন পর্যন্ত যদিও দেখিনি কোনো 3D প্রিন্টার। তো 3D প্রিন্টার এখানে বেশ কিছু দুই একটা এক্সাম্পল দিব জাস্ট। তো 3D প্রিন্টারে কি হয়, এখানে আসলে এটা কিন্তু কয়েক শত বা কয়েক হাজার 2D প্রিন্টার, যে 2 ডাইমেনশনাল প্রিন্টার রয়েছে, সেগুলোর কম্বিনেশনে কিন্তু একটা 3D প্রিন্টার তৈরি করা হয়। এবং এখানে যেমন এখানে একটা দেখা যাচ্ছে কম্পিউটারের মনিটর, এখানে ক্যাড ক্যাড এর মাধ্যমে বা যে কোনো 3D সফটওয়্যার মাধ্যমে কিন্তু আসলে একটা যে জিনিসটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যে ম্যাটেরিয়ালটা তৈরি করতে চাচ্ছি, সেইটার একটা ইমেজ তৈরি করা হয়, 3D ইমেজ। এরপরে হচ্ছে এই ইনপুটের অপশন থাকে, এটা তো জাস্ট একটা পোর্শন। এখানে দেখো এই ছবিটার মতো কিন্তু এখানে একটা ডিজাইন তৈরি হচ্ছে। এটা কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, সেটা হোক প্লাস্টিক বা যে ম্যাটেরিয়াল হোক, সেটা কিন্তু লেয়ার বাই লেয়ার ইনপুট দিতে হয়, ইনপুট দেওয়ার মতো ব্যাপার থাকে। সেখান থেকে হচ্ছে আমার এখানেও বিভিন্ন নজেলের মাধ্যমে জাস্ট নির্দিষ্ট জায়গায় ওইটা বসিয়ে প্রিন্টিংটা করা হয়। এখানে যেরকম একটা 3D প্রিন্টার রয়েছে, অনেকগুলো প্রিন্টার একত্রিত হয়ে তারপর তৈরি করেছে টোটাল একটা সেট আপ। আর এর ব্যবহার তো আসলে বর্তমানে অনেক কিছুতে রয়েছে, যেমন এই এখানে কয়েকটা এক্সাম্পল রয়েছে। তো কনস্ট্রাকশনে আসলে কিভাবে ব্যবহার করা হয় তার একটা দিব আমি। আচ্ছা, এখন প্রিন্টিং প্রসেসটা জাস্ট ওই রকম, যেটা প্রথমে একটা ক্যাড বা যে কোনো 3D সফটওয়্যারের মাধ্যমে একটা ইমেজ তৈরি করা হয়। তারপরে সেখান থেকে হচ্ছে আমার ওই ইনপুটটা দেওয়া হয়। আর যেটা বলেছি যে কতগুলো লেয়ার বাই লেয়ার ইনপুটের অপশন থাকে, যে আমি কোন ম্যাটেরিয়ালটা দিয়ে আসলে আউটপুটটা চাচ্ছি, কোন ম্যাটেরিয়াল দিয়ে আমি আসলে এটা তৈরি করতে চাচ্ছি, সেই অনুযায়ী ম্যাটেরিয়ালটাকে আমার ইনপুট দিতে হয় নির্দিষ্ট সময় পরে পরে। এবং সেই অনুযায়ী আবার ওইটা কি হয়, ওই যে নজেলের মাধ্যমে সেই ম্যাটেরিয়ালটা নির্দিষ্ট একটা জায়গায় পড়বে, পড়ার পরে সেটা আবার শুকানোর সময় দেওয়া হবে, তারপরে আবার পরবর্তী লেয়ারটা পড়বে, এরকম একটা ব্যাপারে এটা কাজ করে। আচ্ছা, এখন এখানে প্রিন্টারের কস্টের কথা বলা আছে, যে কিরকম কস্ট হতে পারে। অবশ্যই 3D প্রিন্টার, যেহেতু বলেছি যে কয়েক শত বা কয়েক হাজার 2 ডাইমেনশনাল প্রিন্টারের মাধ্যমে কিন্তু আমার 3D প্রিন্টারটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই কস্ট আমার নর্মাল যে প্রিন্টার গুলো রয়েছে সেগুলো থেকে বেশি হবে। যদিও বেসিক হিসেবে কিন্তু নর্মাল ইঙ্কজেট লেজার প্রিন্টার যেগুলো আছে, বেসিক কনসেপ্ট কিন্তু ওইগুলোরই থাকে, ঠিক আছে। বাট তারপর এটা তৈরি করা হয়। এবং এটার কস্ট যেটা এখানে বলা আছে, যদি একদম মানে কম দামে যেটা, সেটার দামও কিন্তু $100 থেকে $500। আর যেটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যবহার করা হয় সেটা বলা আছে $1,00,000 মতো, বর্তমানে হয়তো আরো বেশিও হতে পারে। এই ইনফরমেশন আমি একটা ওয়েবসাইট থেকে নিয়েছি, রেফারেন্সে লিংক দেয়া আছে। তোমরা যদি আরো বেশি এটা সম্পর্কে জানতে চাও, তোমরা সেই লিংকে গিয়ে জানতে পারবে। আচ্ছা, এখানে জাস্ট একটা ভিডিও দেয়া আছে যে আসলে আমার এই যে 3D প্রিন্টার টেকনোলজি, এটা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে। Toothpaste. This 3D printing technology is spinning out a 1,900 square foot house. Concrete foundation, interior and exterior walls, and utility conduits. This is we're trying to remote. দেখো এইখানে কিন্তু টোটালি আমাদের যেটা রয়েছে, যে একটা ঘর, টোটাল একটা বিল্ডিং, যেটা 1500 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং, সেইটা কিন্তু তৈরি করা হয়েছে মাত্র 2 দিনে। এবং সেটা করা হয়েছে একটা 3D প্রিন্টারের মাধ্যমে। টোটাল যে ঘরটা, 3টা বেডরুম, 2টা বাথরুম সহ টোটাল ঘরটাই তৈরি করা হয়েছে একটা 3D প্রিন্টারের মাধ্যমে। এবং এইটাকে বলা হয় যে প্রথম 3D প্রিন্টেড হোম, ঠিক আছে। এবং এটা তৈরি করা হয়েছে এবং খরচটাও হয়েছে অনেক কম, যেটা এখানে বলা হয়েছে যে সময়টাও অর্ধেক হয়েছে এবং প্রাইসটাও কিন্তু অর্ধেক অর্ধেক হয়েছে এখানে। এই টোটাল ঘরটাই কিন্তু আমার তৈরি করা হয়েছে 3D প্রিন্টারের মাধ্যমে। It's cheap. We'd be able to show that more projects. How goes sour creamy? What it's make cells and cells. What is the weirdest thing anything is plastic? The company now has the permits to build on this site down the road. The first 3D printed home for sale to the public. 1,500 square feet, 3 bedrooms, 2 baths, listed at just under $300,000.
That's about half the price of a comparable new home in the area. It offers a balance. Yeah. Of course, that makes a distinction. Potential buyers like the Johnsons from Kansas City, ready lining up. Since September last year, a lot of homes. আচ্ছা, এটা হচ্ছে গেল দেখলা যে একটা আসলে 3D প্রিন্টারের মাধ্যমে কিভাবে আসলে একটা টোটাল বিল্ডিং তৈরি করা হয়েছে, এবং এখানে কিন্তু একবার তৈরি করার পরে সেটা একটু দেখা যায় অমসৃণ যে পোর্শনটা রয়েছে, প্রথমে হয়তো অমসৃণ একটা পোর্শন তৈরি হয়, তারপর আবার সেই পোর্শনটাকে কিন্তু আসলে মসৃণ করার পদ্ধতিও কিন্তু সেখানে রয়েছে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার যে আসলে 3D প্রিন্টার টেকনোলজিটা কোথায় চলে গিয়েছে। তো এখানে ইনপুট হিসেবে যেটা বললাম, কিছু প্লাস্টিক রয়েছে, কিছু সিমেন্টের ম্যাটেরিয়াল, এরকম কিছু ম্যাটেরিয়াল কিন্তু এখানে রয়েছে। জাস্ট ওয়ার্কারও লাগছে, বাট কম ওয়ার্কার বলেছে যে মাত্র 3 জন ওয়ার্কার বা তারও কম বেশি এরকম ওয়ার্কার নিয়েছে, এবং সেটার মাধ্যমে কিন্তু একটা তারা টোটাল বিল্ডিং তৈরি করে ফেলেছে, যেটার দামটাও হয়েছে খুবই কম। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এই জন্য এখানে অ্যাডভান্টেজ তো আমরা পেয়ে গিয়েছি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যেটাই করা হোক না কেন, যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু এনাফ স্ট্রেংথটা নাও হতে পারে, যে বেসিক্যালি আমাদের অরিজিনাল যেটা তৈরি করা যেতে পারে ঠিক সেটার মতো নাও হতে পারে, অ্যাকুরেসি ইস্যু থাকতে পারে। এই কারণে কিন্তু এটার আসলে পোস্ট প্রসেসিং এর কিছু ব্যাপার আছে। অর্থাৎ 3D প্রিন্টারের মাধ্যমে আমি যে জিনিসটাই তৈরি করি না কেন, যে ফিজিক্যাল অবজেক্ট তৈরি করি না কেন, সেটা কিন্তু তৈরি করার পরে সেটা কিছুটা পোস্ট প্রসেসিং করতে হয়, সিকিউরিটি, অ্যাকিউরেসি, স্ট্রেংথ এগুলো মেজার করার জন্য। আচ্ছা, এটা গেল আসলে প্রিন্টিং ইস্যু। এরপরে রয়েছে স্ক্যানার। স্ক্যানারে আসলে বেশি মানে একদম জাস্ট কয়টা ভাগ এগুলো আমরা পড়বো। স্ক্যানারের কনসেপ্টও আমরা জানি যে আমাদের যে কোনো হার্ড কপি যেটা রয়েছে সেটাকে আমরা চাইলে ডিজিটাল ইমেজ বা সফট কপিতে পরিণত করতে পারি, এবং এটা যে পরিবর্তন করা হয় সেটা কিন্তু করা হয় হচ্ছে আমার লাইন বাই লাইন, ওয়ান লাইন এট এ টাইম, এরকম করে। অর্থাৎ স্ক্যান লাইনের যে ব্যাপারটা রয়েছে সেই কনসেপ্টে কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে স্ক্যানার। এবং এটার মেইনলি হচ্ছে 3টা মানে কম্পোনেন্ট আছে, গ্লাস প্লেট এবং কভার। আমরা জানি যে একটা এই যে উপরে একটা কভার থাকে, এটা নিচে একটা গ্লাস প্লেট থাকে, এবং ওইটার নিচে একটা কিন্তু স্টেনলেস স্টিলের একটা দণ্ড থাকে, সে লাঠির মতো, সেটা কিন্তু মুভ করে ওয়ান লাইন করে মুভ করে, এবং এখানে একটা লাইটের ব্যাপারও থাকে। তো ওই যে রডটা মুভ করে, সেটা মুভ করে হচ্ছে একটা স্টেপার মোটরের মাধ্যমে। আর স্ক্যানিং হেড যেটা রয়েছে, অর্থাৎ আমরা একটা স্ক্যান লাইনের ও তো প্রথম শুরু করতে হয়, তারপরে তার পরের ডট পিক্সেলের মতো করে এরকম করে করে যেতে হয়, ওটা মুভ করে। এবং সে মুভ করানোর জন্য এখানে একটা হোয়াইট ব্রাইট লাইট সোর্স থাকে, কতগুলো মিরর থাকে, সেই মিররের মাধ্যমে অরিজিনালটা রিফ্লেক্টেড ব্যাক হয়ে কিন্তু আসলে আমার একটা ইলেকট্রিসিটিতে কনভার্টেড হয়। কতগুলো আসলে এই যে চার্জ কাপলড ডিভাইসের মাধ্যমে, সিসিডি অথবা সিআইএস এর মাধ্যমে কিন্তু মেইনলি এটা হয়ে থাকে। আর যেটা স্টেনলেস স্টিল বারের কথা বলেছিলাম, সেটাকে বলা হয় স্টেবিলাইজিং বার। জাস্ট এই ম্যাটেরিয়াল গুলো দিয়ে একটা স্ক্যানার তৈরি করা হয়ে থাকে, এবং এটার যে 3টা ভাগ রয়েছে, নর্মালি আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় ফ্ল্যাট বেড স্ক্যানার। এটা আমরা তো অফিসিয়াল ক্ষেত্রে দেখা যায় ছোটখাটো ব্যবহার করি, বাট যদি অনেক বড় ম্যাপ বা অনেক বড় কিছু প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার এক্ষেত্রে বড় স্ক্যানার যেগুলো রয়েছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায়। আর শিট ফেড যেটা, এটা হচ্ছে যেমন ফ্ল্যাট বেডে কি হয়, আমরা চাইলে একটা বইও আমরা স্ক্যান করে মানে টোটাল বইটা কিন্তু খুলতে হয় না, না খুলেও আমরা কিন্তু পেজ বাই পেজ স্ক্যান করতে পারি। বাট শিট ফেড যেটা, এখানে হচ্ছে যে কোনো একটা লুজ শিট, যে কোনো একটা পেজ দিব সেটা সে প্রিন্ট করবে, একটা লুজ পেজ দিব ওইটা সে স্ক্যান করবে, এরকম একটা ব্যাপার। আর হ্যান্ড হেল্ড যেটা হয়, এটা জাস্ট লোগো টোগো যেগুলো রয়েছে এই জিনিসগুলোকেই আসলে স্ক্যান করার জন্য, যেমন সেটা সাধারণত 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি এরকম যে কোনো কিছু থাকলে সেটাকে স্ক্যান করতে পারে। এবং হ্যান্ড হেল্ড, হাতে ধরে স্ক্যান করা যায়, সেক্ষেত্রে হাতটা কিন্তু স্টিডি অবস্থায় রাখতে হয় যাতে লাইন এলোমেলো না হয়ে যায়, অর্থাৎ লাইন বাই লাইন সে সরাসরি যাতে স্ক্যান করতে পারে।
এখানে ওগুলো একটু বর্ণনা দেওয়া রয়েছে। এখন প্রিন্টার এবং স্ক্যানারেরও ইন্টারফেসিং সিস্টেম রয়েছে, যে কিসের মাধ্যমে আমরা আসলে এটা কমিউনিকেট করবে কম্পিউটারের সাথে। সেটা জাস্ট আমরা এর আগে যে ইন্টারফেসিং ব্যাপারগুলো করেছি সেটাই রয়েছে। যেমন এটা সিরিয়াল ইনপুট নিতে পারে, অর্থাৎ 1 বিট বাই 1 বিট হতে পারে, প্যারালালি কাজ করতে পারে, অর্থাৎ মাল্টিপল বিটস পার সেকেন্ড বা কিছু এরকম করে কাজ করতে পারে। আবার বর্তমানে যেটা হয়, আমরা তো ইউএসবি পোর্টের মাধ্যমে ব্যবহার করি, তার মানে হচ্ছে ইন্টারফেসিংটা হয় হচ্ছে ইউএসবির মাধ্যমে। আবার যখন আমরা ল্যানের মাধ্যমে কিন্তু প্রিন্ট করতে পারি, সেক্ষেত্রে আমার এনআইসি দরকার হয়, তাহলে এটা হচ্ছে সেই নেটওয়ার্ক ইন্টারফেস দরকার হয়ে থাকে, যেমন এনআইসি। আবার ইনফ্রারেড যেটা রয়েছে ওয়্যারলেস এর ক্ষেত্রে আমরা ইনফ্রারেডটা ব্যবহার করতে পারি। আর এসসিএসআই এটা আসলে ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে। এসসিএসআই ইন্টারফেসিংটা এটাও যদিও এখন কমে গিয়েছে, তেমন একটা ব্যবহার করা হয় না। তারপর আইট্রিপলি এই ফায়ার এটা একটা রয়েছে, এটা কিন্তু আসলে হাই স্পিড কানেকশন এটা রয়েছে, হয়তো কেউ ব্যবহার করতে পারে। আর ওয়্যারলেস যেটা রয়েছে আমার ব্লুটুথ হতে পারে, আর এখানে ইনফ্রারেড কথা বলেছি, এগুলোর মাধ্যমে কিন্তু আমার এই কাজগুলো হতে পারে। ঠিক আছে, জাস্ট এখানে 8টা ইন্টারফেসিং এর সিস্টেমের কথা বলা রয়েছে, বাট বর্তমানে হচ্ছে বেশিরভাগই দেখা যায় ওয়্যারলেস অথবা আমরা ইউএসবি ব্যবহার করে থাকি বেশি। আর এখানে আসলে আমরা প্রিন্টার বা স্ক্যানার কিভাবে ইনস্টল করব, এটা জাস্ট ইজি টু ইউজ ব্যাপার। যে আমরা একটা পাওয়ারের সঙ্গে কানেক্ট করতে হবে, কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে হবে, এরপর সফটওয়্যার ইনস্টল করতে হবে, কনফিগার করতে হবে, তারপরে একটা টেস্ট পেজ প্রিন্ট করে আমাকে দেখতে হবে যে আসলে এটা ঠিকভাবে হচ্ছে কিনা। এই জাস্ট এরকম একটা ব্যাপার। আচ্ছা, এরপর ট্রাভেল শুটিং এর যে ব্যাপার, যে কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, সেটা আসলে কিভাবে ট্রাভেল শুট করা যায়। এখানে ডট ম্যাট্রিক্স প্রিন্ট কিছু প্রবলেমের কথা বলা আছে, যে আমরা যেটা প্রিন্ট করব সেটা আসলে কালিটা, এখানে কিন্তু ব্যাপার আছে যে ব্ল্যাক যে ব্যাপারটা রয়েছে, এই RGBর মডেল বা হোক বা CMY মডেল যেটা হোক, আমরা ওখানে দেখেছি যে যখন আসলে মাইনাস বা অ্যাডিটিভ প্রসেস বা মানে আমার বিয়োগাত্মক প্রসেস, যেমন RGB থেকে 1 মাইনাস করলে CMY পাওয়া যায়, এরকম অনেক কিছু পড়েছি। বাট যেটাই হোক না কেন, ভালো কোয়ালিটির ব্ল্যাক তৈরি করা কিন্তু আসলে টাফ ব্যাপার। এজন্য কিন্তু এগুলোর সঙ্গে কে CMYK এই মডেলটা প্রিন্টারের সঙ্গে বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ CMY এর মাধ্যমে ব্ল্যাক তৈরি না করে আলাদা করে ব্ল্যাক পার্টিকেল বা ব্ল্যাক নজেল কিন্তু ব্যবহার করা হয়। তো যেটাই ব্যবহার করা হোক না কেন, যে প্রিন্টের যে পেপারটা আমরা পাই সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে সে প্রিন্টটা হালকা হালকা হয়ে যায়। খুব ভালো কোয়ালিটির প্রিন্ট হয়তো অনেক সময় হয় না, আবার প্রিন্টার হয়তো সমস্যা করছে, আমার পেজ নিচ্ছে না, প্রিন্ট হচ্ছে না, বা যে ক্যারেক্টারটা প্রিন্ট করলাম সেটা হয়তো হাফ প্রিন্ট হয়েছে, বাকিটা হয়নি। এই জাতীয় বেশ কিছু প্রবলেম কিন্তু আমার হতে পারে। লেজার প্রিন্টারের ক্ষেত্রেও কিন্তু এই যে আফসা প্রিন্ট হওয়া বা ঘোস্টিং এর যে ব্যাপারটা, অর্থাৎ একটা প্রিন্ট হয়েছে তার উপরে হয়তো অন্য একটা লাইন আবার প্রিন্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, অর্থাৎ টোনার পার্টিকেল গুলো যে ওয়ান লাইন স্ক্যান করছে, বাট কোনো কারণে হয়তো একটা লাইনের উপর আর ওই লাইনটাই আবারও স্ক্যান হয়ে প্রিন্ট হচ্ছে, এরকম যে হচ্ছে, এরকম বেশ কিছু ব্যাপার হতে পারে। পেপার জ্যাম হতে পারে। তারপর ওইখানে যে মেমোরির একটা ব্যাপার, মেমোরি থাকে কিন্তু লেজার প্রিন্টারে, সেখানে ওভারফ্লো হতে পারে। এরকম বিভিন্ন প্রবলেম কিন্তু আসলে আমার প্রিন্টারের ক্ষেত্রে হতে পারে। এটা ট্রাবল শুট করার জন্য মেইনলি যেটা বলা হয় যে আসলে সফটওয়্যার অনেক সময় আমার রিইনস্টল করা লাগতে পারে, বা হয়তো বা আমার কম্পিউটারটা অথবা প্রিন্টারটা রিস্টার্ট করা লাগতে পারে, এটা হতে পারে, অথবা আমার রিকনফিগার করা লাগতে পারে। এরকম বেশ কিছু ব্যাপার করে কিন্তু আসলে ট্রাবল শুট করা যায়। এখানে যেটা সেটা বলা রয়েছে, বা যেটা বলা হয়েছে যে ওভারহিট হয়েছে কিনা, আমার পরিবেশটা বা এনভায়রনমেন্টটা আসলে ডাস্কি কিনা, সেই অনুযায়ী কিন্তু আমার এটা কাজ করতে হবে। ঠিক আছে, আমরা আসলে আমার পড়ার শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখানে জাস্ট ওটা বলা আছে যে কি ধরনের টুল ব্যবহার করে আসলে প্রিন্টার বা স্ক্যানার আমরা ট্রাবল শুট করতে পারি। এক্ষেত্রে আসলে আমরা চেক করে দেখতে পারি, বা স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা টোটালটা খুলে দেখতে পারি, বা যে আমরা বলেছি যে এটা আসলে ক্লিন এনভায়রনমেন্টেই কাজ করতে পারবে। তো সেক্ষেত্রে কিছু এইগুলো পরিষ্কার করার জন্য কিছু সলিউশন কিনতে পাওয়া যায়, তো সেগুলোর মাধ্যমে হয়তো আমরা ক্লিন করে দেখতে পারি। কোনো কিছুতে যদি কাজ না করে তখন হয়তো বা আমার সেটা
চেঞ্জ করা লাগবে, এরকম হতে পারে। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল আসলে আমার আজকের পড়ানো প্রিন্টার এবং স্ক্যানার কনসেপ্ট, এবং এখানে আসলে বেশ কিছু রেফারেন্স দেওয়া রয়েছে। তোমরা যদি চাও এখান থেকে আসলে নিয়ে তোমরা পড়তে পারো। এগুলো আসলে অনেক পড়াশোনা, প্রিন্টারের ব্যাপারে জানতে চাইলে অনেক কিছু জানতে পারো, আচ্ছা সেটা এখান থেকে নিয়ে দেখতে পারো। তো আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম আছে কিনা বুঝতে? সবাই বুঝতে পেরেছো? যদি এটা খুব ইজি একটা কনসেপ্ট, সবাই বুঝতে পেরেছো আশা করছি। তো আমরা আসলে একটু অ্যাটেন্ডেন্সের দিকে যাই, যেহেতু কেউ রেসপন্স করছো না, তো আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ঠিক আছে, কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। না ম্যাম আচ্ছা, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে।